আমরা যাচ্ছি ঝালং। এই মুহূর্তে আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর মাঝ দিয়ে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাকে হেভি শাওয়ার বললে হয়। এইরকম বৃষ্টি যদি 1 ঘন্টায় 100 মিলিমিটার হয় তাহলে তাকে বলা হয় মেঘভাঙা বৃষ্টি। তো আমরা তো বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে মেঘভাঙা বৃষ্টির তুলনায় কোনো অংশেই কম না। প্রচণ্ড বৃষ্টি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়াইফার কত জোরে চালানো হচ্ছে, তারপরেও আকাশ পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক, প্রাকৃতিক খেয়াল খুশি মতো প্রকৃতি চলবে, আমরা চলবো আমাদের মতো। যে কথা বলছিলাম, এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর একটা ইতিহাস আছে। মূলত একটা জিনিস বলে রাখা ভালো যে উত্তরবঙ্গের যত বনভূমি আছে, উত্তরবঙ্গ কেন, আমরা সারা ভারতবর্ষের কথাই বলতে পারি, এই সমস্ত বনভূমি ক্লাসিফিকেশন মানে শ্রেণীকরণ, এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, তারপরে ধরুন টাইগার রিজার্ভ, হুমায়ুন হিলস ইত্যাদি বিভিন্ন রকম যে নামগুলো আছে, এগুলো সব ব্রিটিশ আমলে ব্রিটিশ সাহেবরা করেছিলেন। ঠিক একইভাবে এই চাপড়ামারি বনাঞ্চল, এটাকেও ব্রিটিশ নামকরণ করে। এখন প্রশ্ন উঠতে পারে যে চাপড়ামারি নামটা কেন? এটা খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। অনেকেই জানেন না যে চাপড়া বলে একটা মাছ এই বনভূমির আশেপাশে যে কয়টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই এই মাছগুলো থাকতো। এবং প্রাচীনকালই বলবো, সেই সময় স্থানীয় যারা বাসিন্দা ছিলেন, খুবই সামান্য, যৎসামান্য, তারা এই মাছটা ধরতেন। এবং ব্রিটিশ সাহেবদের একটা জিনিস স্বীকার করতেই হবে যে তারা প্রত্যেকটা জিনিস নামকরণ বা ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ এসব করতেন স্থানীয়দের যে কালচার, মানে স্থানীয় কালচার, তার উপর ভিত্তি করেই বেশিরভাগটাই করতেন। তো ব্রিটিশ সাহেবরা যখন এই বনাঞ্চলকে প্রথমে সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ডিক্লেয়ার করেন ভারত স্বাধীনের অনেক আগে, তো এটাকে বলা হতো রিজার্ভ ফরেস্ট। তো সেই সময় তারা ওই লোকাল মাছ চাপড়া, মাছটা অনেকটা পুঁটি মাছের মতন হয়, সেই মাছের নাম অনুযায়ী এই অংশের বনাংশের নামকরণ তারা করেন চাপড়ামারি রিজার্ভ ফরেস্ট। পরবর্তীকালে দেশ স্বাধীনের পরে আমাদের ভারতীয় বন প্রশাসন আরও নিবিড়ভাবে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করেন। সেই সময় এই অংশের নাম দেন তারা চাপড়ামারি বন বিভাগ, অর্থাৎ চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলার কারণ, এই চাপড়ামারিতে প্রাচীনকাল থেকেই বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীরা বসবাস করতেন। এখনও প্রচুর বন্যপ্রাণী আছে, কিন্তু হয়তো সংখ্যা অত্যন্ত কম, বা কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে তারা নিশ্চিহ্নও হয়ে গেছে। যেমন এই বনাঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে যেই বুনো প্রাণীগুলো পাওয়া যায়, তার মধ্যে হাতি অন্যতম, আর লেপার্ড বা আমরা প্রচলিত ভাষায় যাকে চিতাবাঘ বলি, সেটা পাওয়া যায়। হরিণ 2-3 রকমের, সম্বর হরিণ বা বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার এইসব আছে। তার সঙ্গে আরও নানা রকম বন্যপ্রাণী আছে, বুনো শুয়োর আছে, নানা রকম পাখি আছে, বাইসন আছে, ইন্ডিয়ান গড় যার নাম, প্রচলিত নাম বাইসন। তো এই যে বন দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা পারাপারের ক্ষেত্রে তারা চলে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটাই খুব সন্তর্পণে ড্রাইভ করতে হয়। আমরাও 40 কিলোমিটার স্পিডে ড্রাইভ করছি, কারণ যে কোনো মুহূর্তে বন্য প্রাণীরা রাস্তায় চলে আসতে পারে বা তারা রাস্তা ক্রস করতে পারে। এই কারণেই লিমিটেড গতিতে চলা যায়।
এবারে একটা জিনিস খুব উল্লেখযোগ্য, এই যে বর্তমানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় দেখতে একটু কষ্ট হচ্ছে, কারণ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বলে। তো যাই হোক, এই রাস্তাটা অনেক চওড়া করে তৈরি করা হয়েছে, কারণ এই রাস্তা চলে যাবে ভারতের শেষ প্রান্তে, যার নাম বিন্দু। বিন্দু হলো ভারত থেকে শেষ জায়গা, এবং সেখানে ভুটানের যে জংশন, সেই ভুটান সেখান থেকে শুরু হয়। তো ভারতের শেষ গ্রামই হলো। নিরাপত্তাজনিত কারণে এই রাস্তায় প্রচুর যানবাহন যাতে স্মুথলি চলাফেরা করতে পারে, তার জন্যই এই রাস্তার চওড়া করা হয়েছে। এবং চওড়াটা এতটাই করা হয়েছে, আগে যে রাস্তা ছিল তার থেকে প্রায় 3 গুণ চওড়া করা হয়েছে। অনেক উন্নত মানের রাস্তা হয়েছে, সেটা নিরাপত্তাজনিত কারণেই। সরি, একটু কাশি হয়ে গেছে। তো যেটা বলছিলাম, সেই বিন্দুতে পৌঁছানোর জন্য নিরাপত্তাজনিত কারণে, যার জন্যই রাস্তাটা অত্যন্ত স্মুথ করে বানানো হয়েছে, এখনও বানানো হচ্ছে। এই গল্প করতে করতে আমরা যে জায়গায় এসে পৌঁছালাম, এটা কালিম্পং জেলার শিবচু বলে একটি গ্রাম। কালিম্পং পাহাড়ি গ্রাম হলেও শিবচু কিন্তু শহরে গ্রাম, কারণ এটা শহরে না, সরি, সমতলের গ্রাম, কারণ এখনো পাহাড় শুরু হয়নি। যেটা বলা যায় যে ফুটহিলস বলতে মানে পাহাড়ের পাদদেশ, এই অংশটা হচ্ছে পাহাড়ের পাদদেশ, হিমালয়ের পাদদেশের একটি অংশ বলতে পারেন। ভুটান ভারত সীমান্তে যে হিমালয়, তার পাদদেশ। এখনো পাহাড়ে আমরা উঠতে আরম্ভ করিনি, যখন উঠতে আরম্ভ করব তখনও একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটা আমরা বলবো। আমরা এখন বিন্দুর রাস্তায় অনেকটা দূর চলে এসেছি। এই মুহূর্তে আমরা গৈরিবাসের কাছাকাছি আছি। যে কথা আগে বলছিলাম যে শিবচু কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, বিন্দু কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এবং এই আমরা এখন যে চলছি, ধীরে ধীরে পাহাড়ে উঠছি। রাস্তা প্রশস্ত বলে অনেকটা বোঝা যায় না, দুপাশে গভীর জঙ্গল, চাপড়ামারি ফরেস্টের অংশই চলছে। আর গৈরিবাসে যে আমরা কাছাকাছি চলে এসেছি, গৈরিবাসের অন্যতম বৈশিষ্ট্য আমরা বলবো, বৈশিষ্ট্য হলো এখানে সরকারিভাবে রাবার চাষ হয়। রাবার, প্রাকৃতিক রাবার তো এখন অনেক দাম। রাবার গাছ এখানে সরকার লাগিয়েছে, এবং সেই গাছের যে ক্ষীর, তরু ক্ষীর মানে গাছের রস এক ধরনের, যেমন খেজুর গাছের গা কেটে যে রস, খেজুর গাছের দেহ রস বের হয়, তা অ্যাকচুয়ালি খেজুর গুড় কিংবা খেজুরের রস হিসাবে ব্যবহৃত হয়। এই একই রকম রাবার গাছের গা কেটে সেখানে পাত্র বেঁধে রাখা হয়, এবং সেখানে সাদা রঙের তরু ক্ষীর বা রস বের হয়। এই রসগুলোকে খুব ভালোভাবে সংগ্রহ করে সেটাকে হাতে প্রসেসিং করে রাবারের চাদর বানিয়ে ফেলা হয়। তারপরে এই চাদরগুলোই বিক্রি হয়। বিক্রি হওয়ার পরে সেখান থেকে রাবারের যাবতীয় দামি জিনিস তৈরি হয়। তো আমরা গৈরিবাসের লাল ঝামেলা নয়, নকশালখোলা বলে একটা ছোট্ট জনপদ, সেইখানে অলরেডি চলে এসেছি। এখান থেকেই আমরা পাহাড়ে উঠে যাব ডাইরেক্ট নকশালখোলার উপর দিয়ে। তো পরিবেশ সহযোগিতা না করায় আমি আপনাদের রাবার গাছ দেখাতে পারলাম না। তো যদি কোনো ছবি আমার কাছে থাকে
আপনাদের দেখাবো। তো সেই অংশটা পেরিয়ে পার করে আমরা মূলত চলে এসেছি পাহাড়ের ওপরের দিকে উঠছি এখন। তো এইগুলো সাধারণ পাহাড়, আপনারা সবাই জানেন, এখানে আর নতুন করে বলার কিছু নেই। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আমরা আবার কতটুকু শোনা যাচ্ছে, এটি হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদী এখানে আন্তর্জাতিক সীমান্ত নির্ধারক হয়ে আছে। এই জায়গার নাম ঝালং। এই যে আমি এখন ডান দিকে যে জায়গাটাতে যাচ্ছি, এই অংশটা এখনও ভুটানে পড়েনি, তবে ভুটান হয়ে আছে। এই জলঢাকা বর্ষার নদী, এই তার চেহারা দেখুন। এইবার যে পাহাড়টা নদীর ওপারে দেখা যাচ্ছে, এটাই ভুটান পাহাড়। এইখান থেকে ভুটান শুরু, এই যে ভুটান পাহাড়। সেই কারণেই এই জায়গায় জলঢাকা নদী ভারত ও ভুটানকে চিহ্নিত করেছে। এই জলঢাকা নদীর পাশেই ডান দিকে যেদিকে আমরা আসছি, লক্ষ্য করবেন এখানে ছোট ছোট টিনের চালা দেখা যাচ্ছে। এই যে চালা, এটি একটি আইল্যান্ড, গ্রিন আইল্যান্ড রিসর্ট। এই রিসর্টের অন্যতম আকর্ষণ যে ভুটান পাহাড় ঘেঁষা এরা, সেই জন্য সারা বছর এখানে পর্যটকে ভর্তি থাকে এবং এখানে বুকিং পাওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ এই জলঢাকা নদী আরেকটু নিচে, যেখানে জলঢাকা শহর অবস্থিত, সেখানে হাইডাল প্রজেক্ট আছে।